বন্ধুরা, পৃথিবীর সব মানুষই তো সফল হতে চায়, কিন্তু কয়জন মানুষ সফলতা ছিনিয়ে আনতে পারে? আজকে তেমনি একজন সফল মানুষের গল্প আপনাদেরকে শোনাবো, যার সফল হওয়ার উদ্যমের গল্পটা শুনলে আপনার মনে কিছুটা হলেও অনুপ্রেরণার শক্তি সঞ্চার করবে। তো চলুন শুরু করা যাক। কিম নামজুন, যিনি বিটিএস এর RM নামে বেশি পরিচিত। জন্ম 1994 সালের 12 সেপ্টেম্বর সাউথ কোরিয়ার ডংজাক শহরে। শৈশবের 5 বছর সেখানে কাটানোর পর তার পরিবার চলে যায় ইলসান শহরে। তারপর সেইখানেই বড় হতে থাকে তিনি। তার বাবা মা এবং এক ছোট্ট বোন নিয়ে তাদের ছোট্ট পরিবার। তার ছোট বোনের নাম হলো কিম জিওন মিন, যে কিনা RM এর মতোই মেধাবী এবং পরিশ্রমী। আর কিউটনেসের কথাটা নাই বললাম। RM এর বাবা ছিলেন সাউথ কোরিয়ার একটি টেলিকম কোম্পানির কর্মকর্তা এবং তার মা ছিলেন সেখানকার একটি এজেন্টের কর্মকর্তা। মোটামুটি RM ছিলেন সেখানকার একটি ঐতিহ্যবাহী, শিক্ষিত এবং উচ্চবিত্ত পরিবারের সন্তান। ছোট্টবেলা থেকে RM ছিলেন তীক্ষ্ণ প্রতিভা এবং প্রখর মেধাবী সম্পন্ন এক বালক। সাহিত্য, সঙ্গীত, ইংরেজি এবং বিদেশি ভাষায় ছিল তার অসাধারণ প্রতিভা। সেই কারণে ছোট্টবেলা থেকে RM অনর্গলভাবে ইংরেজি বলতে পারত। আর RMই হলো BTS এর একমাত্র সদস্য যে ফ্লুয়েন্টলি ইংরেজি বলতে পারে। এবং মজার ব্যাপার হলো RM ইংরেজি শিখেছিল ছোট্টবেলায় তার মায়ের সাথে ইংরেজি ভাষায় প্রচারিত ফ্রেন্ডস নামের একটি টিভি শো দেখার মাধ্যমে। ইংরেজি এবং কোরিয়ান ভাষার পাশাপাশি জাপানিজ ভাষায় রয়েছে RM এর দক্ষতা। স্কুলে পড়াকালীন সময় থেকে RM খুব ভালো কবিতা লিখতে পারতেন এবং প্রায় সময় সে লেখালেখির জন্য পুরস্কার পেত। এমনকি তার লেখা কবিতাগুলো সে তখনকার সময়ের একটি অনলাইন কবিতার ওয়েবসাইটে টানা 1 বছর ধরে নিয়মিত পোস্ট করতেন। কবিতা এবং সাহিত্যের প্রতি তার প্রবল আগ্রহের কারণে একসময় সে মনস্থির করে নিয়েছিল যে বড় হয়ে সে একজন লেখক কিংবা সাহিত্যিকই হবেন। কিন্তু এই ইচ্ছা বেশি দিন ধরে রাখতে পারেনি তিনি। মাত্র 11 বছর বয়সে যখন সে 5ম শ্রেণীতে পড়ে, তখনই ইপিক হাইয়ের ফ্লাই গানটি শোনার পর হিপহপ সঙ্গীতের প্রতি ইন্টারেস্টেড হয়ে পড়েন। সে লক্ষ্য করে গানটি তার মনে প্রশান্তি এনে দিচ্ছে। তারপর থেকে সে এই টাইপের মিউজিকগুলো আরো বেশি শুনতে থাকে। এক পর্যায়ে সে তার স্কুলের শিক্ষকের কাছ থেকে একজন আমেরিকান র্যাপারের গানের সাথে পরিচিত হয়। ধীরে ধীরে তার কাছে হিপহপ সঙ্গীতের প্রতি এক অন্যরকম ভালোবাসা এবং অ্যাডিকশন কাজ করতে শুরু করে। সেই আগ্রহ থেকে RM সাহিত্যের প্রতি বা মিউজিকে রূপান্তর করতে শুরু করে। RM তার লেখা কবিতাগুলোকে গানের ভাষায় গাইতে থাকেন। অতঃপর দেখেন তার কবিতাগুলো গানের ভাষায় চমৎকার ফুটে ওঠে। সেই থেকে RM গান লিখতে শুরু করেন এবং 2007 সাল থেকে যখন সে মিডিল স্কুলেতে ভর্তি হয়, তখন থেকে একটি স্থানীয় হিপহপ সার্কেলে র্যাপ গাইতে শুরু করে এবং অ্যাডোবি অডিশন ব্যবহার করে নিজের গাওয়া গানগুলোকে রেকর্ড করতে শুরু করে। তার গান গাওয়ার প্রতিভা এখানেই সীমাবদ্ধ ছিল না। 2008 সালে সে প্রথমবারের মতো কনসার্টে সকলের সামনে নিজের গানের প্রতিভা প্রকাশ করেন। মানে বুঝতেই পারছেন মাত্র 12 বছর বয়সে কতটা প্রতিভাবান হলে একটা ছেলের এই পর্যায়ে পৌঁছানো সম্ভব। তখনও কিন্তু BTS এর কোনো নামগন্ধ ছিল না। অতঃপর সে আন্ডারগ্রাউন্ড র্যাপার হিসাবে কোরিয়ান হিপহপ টিমে আরো বেশি সক্রিয় হয়ে ওঠে এবং সেখানে আরো অনেক র্যাপারদের সাথে কাজ করার সুযোগ হয়ে ওঠে তার। ছোট্টবেলা থেকে RM মেধাবী ছাত্র ছিলেন। সে সবসময় তার ক্লাসের টপার বয় ছিলেন এবং সে স্কুলের প্রবেশিকা পরীক্ষায় ভাষা, সাহিত্য, গণিত এবং ফরেন ল্যাঙ্গুয়েজ সাবজেক্টে পুরো দেশ জুড়ে প্রথম স্থান অর্জন করেছিলেন। ঠিক কতটা মেধাবী হলে এরকম দেশ জুড়ে প্রথম স্থান অধিকার অর্জন করা সম্ভব একটু কল্পনা করুন। একাডেমিকভাবে সে এত ভালো রেজাল্ট করায় তার বাবা মা তার মিউজিকের প্রতি এত আগ্রহ নিয়ে কিছুটা উদ্বিগ্ন হয়ে পড়ে এবং তারা চাইতো RM মিউজিক ছেড়ে ভালোভাবে পড়াশোনায় ফোকাস করুক। পরবর্তীতে RM তার মাকে জিজ্ঞেস করেছিল, তুমি কি তোমার ছেলেকে 5000 স্টুডেন্টের মধ্যে টপার হিসাবে দেখতে চাও নাকি নাম্বার 1 র্যাপার হিসাবে দেখতে চাও? কতটা আত্মবিশ্বাসী হলে একটা ছেলে এরকম প্রতিজ্ঞা করতে পারে বুঝতেই তো পারছেন। তাছাড়াও RM এর তার মায়ের সাথে এক বন্ধুত্ব সুলভ সম্পর্ক গড়ে উঠেছিল, যার ফলে সে তার স্বপ্নের কথা সহজেই তার মাকে প্রকাশ করতে পারত। এই দিক থেকে সে অনেক লাকি ছিল। আবগুজিং হাই স্কুল থেকে মাধ্যমিক শিক্ষা শেষ করার পর RM 2019 সালে গ্লোবাল সাইবার ইউনিভার্সিটি থেকে ব্রডকাস্টিং অ্যান্ড এন্টারটেইনমেন্টের উপর গ্র্যাজুয়েট সম্পন্ন করেন। অতঃপর হ্যানিয়াং সাইবার ইউনিভার্সিটি থেকে বিজ্ঞাপন ও মিডিয়ার উপর MBA কমপ্লিট করেন। তাছাড়াও RM 12 বছর বয়সে 4 মাসের জন্য নিউজিল্যান্ডে পড়াশোনা করেছিলেন। এবার চলুন RM এর BTS এর যোগদানের গল্পটা শুনে নেওয়া যাক। RM 2009 সালে সঙ্গীত জগতে প্রতিষ্ঠিত হওয়ার জন্য বিগ ডিলে অডিশন দেন। সেখানে তিনি প্রথম রাউন্ড ভালোভাবে উত্তীর্ণ হন, কিন্তু দ্বিতীয় রাউন্ডে সে
সে তার গানের লিরিক্স সব ভুলে যায়, যার কারণে সেদিনের মতো বিগ ডিলে সে টিকতে পারেনি। আসলে এমনটা হয় বেশি নার্ভাস হয়ে গেলে, তখন যেগুলো আমরা খুব ভালো পারি সেগুলোও ভুলে যাই। যাই হোক, আরএমের জন্য হয়তো আরো বড় কিছু অপেক্ষা করতেছিল। অতঃপর সেখানে অডিশন দেওয়ার পর সেখানকার একজন র্যাপার আরএমকে তার সাথে যোগাযোগ রাখতে বলেন। তার সাথে আবার বিগ হিট কোম্পানির পরিচালকের ভালো সম্পর্ক ছিল। পরবর্তীতে সে আরএমের বিষয়টি বিগ হিট কোম্পানির পরিচালকের সাথে উল্লেখ করেন এবং আরএমকে বিগ হিটে অডিশন দেওয়ার জন্য উৎসাহিত করেন। অতঃপর 2010 সালে আরএম একজন র্যাপার হিসেবে বিগ হিট এন্টারটেইনমেন্টে অডিশন দেন এবং সেখানে আরও দুজন সদস্য জে হোপ এবং সুগার সাথে দীর্ঘ 3 বছর ট্রেনিং করার পর 2013 সালে বিটিএস এর অন্যান্য সদস্যদের সাথে নো মোর ড্রিম গানের মাধ্যমে ফাইনালি ডেবু করেন। ট্রেনিং অবস্থায় আরএম তার স্টেজ নাম হিসেবে র্যাপ মনস্টার বেছে নিয়েছিল, কিন্তু পরবর্তীতে এই নামটি তার কাছে গ্রহণযোগ্য মনে না হওয়ায় 2017 সালে সে তার স্টেজ নেম র্যাপ মনস্টার পরিবর্তন করে আরএম ঘোষণা করেন, যার সম্ভাব্য মিনিং দাঁড়ায় রিয়েল মি এরকম কিছু। তো আমরা এই বিষয়টা এখন বুঝতে পারলাম যে আরএম এর স্টেজ নামের মিনিং র্যাপ মনস্টার বোঝায় না, এর সম্ভাব্য মিনিং দাঁড়ায় রিয়েল মি এরকম কিছু। তবে এর এক্স্যাক্টলি মিনিং কি বোঝায় সেটি আরএমই ভালো বলতে পারবে। যাই হোক, বিটিএস এবং বিটিএস এর বাইরে আরএম বহু মিক্সটেপ রিলিজ করেন এবং বহু জনপ্রিয়তা অর্জন করেন। 17 মার্চ 2015 সালে সে তার প্রথম সোলো মিক্সটেপ আরএম প্রকাশ করেন, যেটি তখনকার আমেরিকান একটি ম্যাগাজিনে 2015 সালে সেরা 50টি হিপ হপ অ্যালবামের মধ্যে 48 নম্বরে অবস্থান করে। তাছাড়াও আরও বহু অ্যালবাম তৈরিতে আরএম কাজ করেছেন এবং দেশি বিদেশি বিভিন্ন গায়কের সাথে একজোটে বহুবার কাজ করার সুযোগ হয়েছে তার। সে তার কাজের জন্য দেশি বিদেশি নানান অ্যাওয়ার্ড অর্জন করেছেন। গ্যালাপ কোরিয়া পরিচালিত একটি সমীক্ষায় আরএমকে 2018 সালে বছরের সেরা আইডল হিসাবে 12তম অবস্থান দেওয়া হয়। তাছাড়াও 2019 সালে সে এ তালিকায় 11তম অবস্থান পেয়েছিল। 2017 সালে আমেরিকান হিপ হপ ম্যাগাজিন XXL তাকে 10 কোরিয়ান র্যাপারের তালিকায় অবস্থান দেয়। তাছাড়াও আরএম 2018 সালে 5th ক্লাস অর্ডার অফ মেরিট কালচার অ্যাওয়ার্ড দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির কাছ থেকে গ্রহণ করেন এবং 2021 সালে বিটিএস এর অন্যান্য মেম্বারদের সাথে সাউথ কোরিয়ার রাষ্ট্রপতির বিশেষ দূত হিসেবে নিযুক্ত হয়। এবার তার ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছু আইডিয়া নেওয়া যাক। আরএম বর্তমানে তার ব্যান্ডমেটদের সাথে সাউথ কোরিয়ার সিউলে বসবাস করছেন। নভেম্বর 2019 সালে তিনি সিউলের ইয়ংসাল জেলায় $4.9 বিলিয়ন একটি বিলাসবহুল জায়গা ক্রয় করেন। অতঃপর সেই বছরই সেটি $5.8 বিলিয়ন বিক্রি করেন এবং 2021 সালে সে হান্নাম শহরে আরেকটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ক্রয় করেন, যার মূল্য ছিল $5.7 মিলিয়ন। আরএম তার 25তম জন্মদিনে শ্রবণ প্রতিবন্ধী শিশুদের জন্য সিউলের একটি স্কুলে 100 মিলিয়ন কোরিয়ান ওন ডোনেট করেন এবং 2020 সালে আরএম সেখানকার একটি জাদুঘরে 100 মিলিয়ন ওন ডোনেট করেন। সর্বোপরি বিচার করলে দেখা যায় আরএম একজন কঠোর পরিশ্রমী, উদ্যমী এবং দৃঢ় আত্মবিশ্বাসী এক বালক। ছোট্টবেলা থেকে সে কঠোর মনোবলের সাথে পরিশ্রম করে আসছেন এবং সফলতাকে ছিনিয়ে আনতে সক্ষম হয়েছেন। তিনি এমন একটা মানুষ যার কাছে অলসতা বারবার হার মেনেছে। ছোট্টবেলা থেকে এই পর্যন্ত মনে হয় না সে কখনো হাল ছেড়ে দিয়েছে। সে পড়াশোনায় যেমন টপার ছিলেন, তেমনি সব ক্ষেত্রেই নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে এসেছেন। আর সফলতা তো এভাবেই আসে। আমাদের সবারই হার মানার আগে আরএমের জীবন থেকে শিক্ষা নেওয়া উচিত। তার লক্ষ্য ছিল সবসময় সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে সর্বোচ্চটা অর্জন করা, আর সে আজ সফল হয়েছেন। ছোট্টবেলায় তার মাকে দেওয়া প্রতিজ্ঞা সে রক্ষা করতে পেরেছেন। সে আজ পৃথিবীর অন্যতম সেরা একজন র্যাপার। আমাদের প্রত্যেকের মনেই এরকম সফল হওয়ার উদ্যম থাকলেও বাস্তবতার কাছে হার মানতে হয় অনেক সময়। আমরা হয়তো সফল হতে পারি না ঠিকই, কিন্তু জীবন পার হয়ে যায়। তবে আমরা কখনো হাল ছেড়ে দেব না। কঠোর পরিশ্রম, ধৈর্য আর আত্মবিশ্বাস দিয়ে আমরা একদিন পৃথিবী জয় করব। সফল মানুষের প্রত্যেকের জীবনের গল্প শুনলেই সেখানে হাজারো ব্যর্থতার গল্প শুনতে পাবো আমরা। বিটিএস এর আরএম একদিনে সফলতা অর্জন করতে পারেনি। হাজারো ভুল আর ব্যর্থতার সমুদ্র পাড়ি দিয়ে অবশেষে আরএম পৃথিবীর বিখ্যাত ক্যাপপ ব্যান্ড বিটিএস এর লিডার হতে পেরেছেন। তার নেতৃত্বে আজ বিটিএস এত দ্রুত সফলতার চূড়ায় আরোহণ করতে পেরেছে। তবে আমাদের সবার মধ্যে আরএম এর নাম শুনলে একটি বাক্য কাজ করে, সেটি হচ্ছে বেস্ট লিডার ইন দ্য ওয়ার্ল্ড, যেটি একদমই বলা উচিত নয়। কেননা যাকে নিঃসন্দেহে বেস্ট লিডার ইন দ্য ওয়ার্ল্ড বলা যায় তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং আমরা যেন কখনো আবেগের বর্ষে আরএমকে বেস্ট লিডার ইন দ্য ওয়ার্ল্ড উপাধি না দিয়ে ফেলি।
আরএম একজন ভালো লিডার, এটা অস্বীকার করার কিছু নেই। আশা করি বোঝাতে পেরেছি। তো এই ছিল একজন সফল লিডারের জীবনের গল্প, যে কিনা সবসময় নিজেকে যে কোনো কাজে নাম্বার 1 পজিশনে দেখতে চাইতো এবং সে তার কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাস দ্বারা নিজের স্বপ্নকে বাস্তবায়ন করতে সক্ষম হয়েছেন। ভিডিওটি যদি একটু হলেও আপনার মনে অনুপ্রেরণার শক্তি জুগিয়ে থাকে, তাহলে এখনই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আজই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখুন।